মানে ডায়াবেটিস হাইপারটেনশন কন্ট্রোল না করে এবং অ্যাজমা যথাযথ কন্ট্রোল না করে আপনার হার্নিয়া অপারেশন করা যাবে না। হার্নিয়া অপারেশন জনিত চিকিৎসা ছাড়া অন্য কোনো চিকিৎসায় ভালো হবে না, এবং সেক্ষেত্রে আপনাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে এবং হাঁপানি যথাযথ নিয়ন্ত্রণ করে হার্নিয়া অপারেশন করতে হবে। এই দর্শকের জন্য তাহলে সাজেশন হচ্ছে আগে ওনার ওইগুলো নিয়ন্ত্রণ করা, হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলো নিয়ন্ত্রণে নিয়ে এসে তারপরে অপারেশন করতে হবে। ওকে, আমরা কথা বলছিলাম যে দেশের বাইরে চিকিৎসা প্রসঙ্গে, এবং আরো সেখানে আপনি বলছিলেন যে আর্লি স্টেজে ধরা পড়লে সেটা আমাদের দেশেও যেমন ট্রিটমেন্ট হয় দেশের বাইরেও সেরকমই ট্রিটমেন্ট। আসলে পাকস্থলী ক্যান্সারের চিকিৎসা হচ্ছে অপারেশন। স্টেজ 1-2 সাধারণত অপারেশন, এবং অপারেশন যত সম্ভব লাভ হবে, অন্য কোনো চিকিৎসা অত লাভ হবে না। ক্যান্সার যদি আর্লি স্টেজ থাকে স্টেজ 1-2 বা স্টেজ কার্সিনোমা সিটু বা স্টেজ 0 বলি আমরা, বা 1A বলি, এক্ষেত্রে থাকলে খালি অপারেশন করলেই কিন্তু যথাযথ চিকিৎসা শেষ হয়ে গেল স্টেজ 1 এবং 2। এই স্টেজিংটা সম্পর্কে কি একটু বলবেন? 1-2 হচ্ছে মিউকোসা এবং সাবমিউকোসার মধ্যে যদি থাকে তাহলে স্টেজ 1। আচ্ছা, আমরা ফোনটি নিয়ে নিই। হ্যালো 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 হ্যালো, জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আমার মনে হয় লাইনটিতে কোনো সমস্যা হচ্ছে। স্টেজ মিউকোস এবং সাবমিউকোসার মধ্যে যদি থাকে তাহলে মোটামুটি স্টেজ 1। যদি পার্শ্বের লিম্ফ নোডে ছড়ায় তাহলে স্টেজ 2, আর ডিস্টেন্স অর্গানে যদি ছড়ায় তাহলে আমরা স্টেজ 4 ডিজিজ বলি, 3-4 ডিজিজ। এই ক্ষেত্রে যদি খালি স্টোমাক বা স্টোমাকের লিম্ফ নোডের মধ্যে থাকে তাহলে স্টেজ 1-2 এর মধ্যে পড়ে, এবং এটা চিকিৎসা অপারেশনই ভালো। আর স্টেজ 3-4 যদি হয়ে যায় তখন রোগীকে আমরা প্যালিয়েটিভ কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিতে পারি। সেক্ষেত্রে রেডিওথেরাপির রোল কিন্তু খুবই নগণ্য। সাধারণত স্টোমাক ক্যান্সারে এডিনোকার্সিনোমা হয়, এডিনোকার্সিনোমাতে রেডিওথেরাপি খুব কম কাজ করে। এক্ষেত্রে কোনটা সবচেয়ে ভালো? শুনুন, আর্লি স্টেজে ধরা পড়লে অপারেশন করে নেওয়া উত্তম। আর যদি আর্লি স্টেজে না পড়ে তখন এই প্যালিয়েটিভ কেমোথেরাপি দিলে একটু লাইট কেমোথেরাপি দেওয়া। আচ্ছা, আর আর্লি ডিটেকশন সম্পর্কে তো আমরা জানলাম, কিন্তু যদি মেটাস্টেসিস হয় অর্থাৎ ছড়িয়ে পড়ে সারা শরীরে, সেই ক্ষেত্রে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায়? সাধারণত ক্যান্সার ছড়িয়ে যাওয়ার পরে লক্ষণ হয় পেটে বা বুকে পানি আসে, জমা হয়, তারপর কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বোন পেন হচ্ছে কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হাত পায়ে ব্যথা হতে পারে, তারপর জন্ডিস হয়। এগুলো হচ্ছে সাধারণত ক্যান্সার ছড়িয়ে যাওয়ার পরে এগুলো প্রকাশ পায়। এবং ক্যান্সার ছড়িয়ে যাওয়ার পরে কোন কোন অর্গানে ছড়াচ্ছে সেইখানের উপর নির্ভর করে কেমন ভাবে বিহেভ করবে। যেমন ব্রেনের মধ্যে ছড়াই গেলে ক্যান্সার, সাধারণত রোগীরা বলে যে বমি হচ্ছে, খুব তীব্র মাথা ব্যথা হচ্ছে, কারোর ক্ষেত্রে চোখে দেখতেও সমস্যা হয়। আর বুকের মধ্যে ছড়াই গেলে কাশি হয়, শ্বাসকষ্ট হয়, পেটের মধ্যে ছড়াই গেলে পেটে পানি জমে এবং জন্ডিস হতে পারে। এগুলো হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে প্যালিয়েটিভ কেয়ার, এটা কি করে দেওয়া হয়? প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে একজন রোগীর অ্যাডভান্স স্টেজে ক্যান্সারটা চলে গেছে, তাকে একটু শান্তিতে থাকতে দেওয়া। প্যালিয়েশন হচ্ছে শান্তিতে থাকতে হবে। যেমন একটু পেটে পানি জমা হয়ে গেছে, ফুসফুসে জমা হয়েছে, আমরা যদি পানিটা বের করে দিই রোগীটা একটু শ্বাস নিতে পারবে, একটু খেতে পারবে। এটা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। একটু হালকা ধরনের কেমোথেরাপি দিলে রোগীটা একটু ইমপ্রুভ করবে, ব্যথা ট্যাথাগুলো কমে যাবে। যে ক্ষেত্রে ব্যথা হচ্ছে সেগুলো ব্যথানাশক ওষুধ দেওয়া হয়, দিয়ে তাকে একটু শান্তি দেয়। অর্থাৎ মানে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। যে সিম্পটমটা যখন দেখা দিবে সেটাকে প্রশমিত করা। মূল রোগের চিকিৎসা কিন্তু তখন কম হয় আর কি। তখন যেই ধরনের সমস্যাটা হয় সেটাকে আমরা কাউন্টার করতে হবে, অগ্রাধিকার দিই। আচ্ছা, তো ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের অপচিকিৎসাও হয়। এই ব্যাপারটা যদি কিছু বলতেন। অপচিকিৎসা বলে আসলে কোনো লাভ নাই। দেশে যেভাবে টিভি মাধ্যমগুলোতে, মিডিয়াতে অপপ্রচার চলছে, আসলে আপনি যদি আপনার রোগ সম্বন্ধে আপনি মোবাইলে অপশনে যান যে আপনার রোগ এইটা, চিকিৎসা কি আছে, তখন বলে দেবে যে মোবাইলে কিন্তু বলে দেয় যে আসলে কি কি অপশন আছে। সেখানে ওই কবিরাজি, হোমিওপ্যাথি, অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু নাই। আর যদি এইগুলো যদি সুযোগ থাকতো বা চিকিৎসায় ভালো হতো তাহলে পার্শ্ববর্তী হাসপাতালে এই ধরনের চিকিৎসকদের কিন্তু নিয়োগ দেওয়া হতো। আসলে অ্যালোপ্যাথি ছাড়া অন্য কোনো চিকিৎসার কিন্তু সুযোগ নাই। আর
চিকিৎসা নিয়ে যদি দেখেন যে আপনার রোগ বৃদ্ধি পাচ্ছে, আইদার ভুল হচ্ছে অথবা সঠিক চিকিৎসা হচ্ছে না, সেক্ষেত্রে আপনার সময় নষ্ট না করে, রোগ না বাড়িয়ে সরাসরি হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এই অপপ্রচার বা অপবিজ্ঞাপনে বিভ্রান্ত হওয়া কারোর পক্ষে উচিত না। বিভিন্ন রোগের তো প্রতিষেধক বা টিকা আছে, ভ্যাকসিন আছে। ক্যান্সারের ক্ষেত্রে কোন ধরনের ভ্যাকসিন কি দেয়া হয়? কোন ক্ষেত্রে দেওয়া হয়? কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারের ভ্যাকসিনেশন আছে, যেমন আছে হেপাটাইটিস বি ভাইরাস জনিত কিছু ক্যান্সার হয় লিভারে, সেক্ষেত্রে এনজেরিক্স বি বা হেপাটাইটিস বি ভাইরাসের ইনজেকশন দেওয়া হয়। জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে ওই টিকা আছে। তারপর আরো কিছু ক্যান্সারের ক্ষেত্রে যেমন আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু ওই পাকস্থলী ক্যান্সার এবং লিভার ক্যান্সার দুটোটা কি একই নাকি অন্য কিছু? ধন্যবাদ দর্শক। পাকস্থলী এবং লিভার দুইটা কিন্তু আলাদা অর্গান। এটা পাকস্থলী, পার্শ্ব এবং লিভার দুইটা কিন্তু পাশাপাশি থাকে, কিন্তু দুইটাই আলাদা ক্যান্সার। হ্যাঁ, অনেক সময় জায়গাতে লিভারের থেকে ক্যান্সার বাইরে ছড়ায় যায়, কিন্তু পাকস্থলীর ক্যান্সার কিন্তু লিভারে বেশি ছড়ায় যায়। দুইটা কখনোই এক ক্যান্সার না। ছড়াই যাওয়ার পরে মেটাস্টেজ হলে হইতে পারে, কিন্তু একই ক্যান্সার না। হ্যাঁ, লিভার এবং পাকস্থলী দুটো একেবারে আলাদা অর্গান। যেমন লিভারে ক্যান্সারে হেপাটোসেলুলার কার্সিনোমা বেশি হয়, হেপাটোমা বেশি হয়, আর স্টোমাকে যার সাথে এডিনোকার্সিনোমা বেশি হয়, এবং দুইটা সম্পূর্ণ আলাদা ক্যান্সার। আচ্ছা, লিভার ক্যান্সারের ক্ষেত্রে কি ধরনের সমস্যা দেখতে পাবে? লিভার ক্যান্সারের ক্ষেত্রে সমস্যাটা হয়, আর প্রথম দিকে হয় ব্যথা করে, বমি বমি ভাব লাগে, ক্ষুধা মন্দা থাকে, ওজন কমে যায়, তারপরে আস্তে আস্তে পেট ফুলে যায়, পরবর্তীতে পেটে পানি আসে। আমরা আলট্রাসাউন্ড করলে লিভারে অনেক ছোট বড় অনেক স্পট বা সিঙ্গেল স্পটও পেতে পারি। আর এগুলো যদি আমরা আলট্রাসাউন্ড গাইডেড এফএনএসি বা সিটি গাইডেড এফএনএসি করতে ডায়াগনোসিসটা সহজে করা যায়। এবং আলফা ফিটোপ্রোটিন, যেটা লিভার ক্যান্সারের ক্ষেত্রে একটা মার্কার হিসেবে চিহ্নিত, আমরা এটা করলেও লিভার ক্যান্সার হচ্ছে কিনা বলতে পারি। আর দুইটা চিকিৎসা, লিভার ক্যান্সার এবং স্টোমাক ক্যান্সারের চিকিৎসাও কিন্তু টোটালি ভিন্ন। লিভার ক্যান্সারে সাধারণত দেখা যায় যদি আর্লি স্টেজে থাকে, একটা স্পট থাকে, তা আমরা সেটা অপারেশন করে ফেলতে পারি। আর যদি মাল্টিপল স্পট থাকে, সেক্ষেত্রে কেমোথেরাপি ছাড়া আর কোনো রোল নাই। আর স্টোমাক ক্যান্সারের ক্ষেত্রেও তাই, যেমন অপারেশন এবং কেমোথেরাপি, এবং তবে ভিন্ন ভিন্ন কেমোথেরাপি। কেমোথেরাপি এটা কিভাবে দেওয়া হয় এবং এটা কি কোনো সাইড ইফেক্ট আছে কিনা? কেমোথেরাপি সব ওষুধেই টুকটাক সাইড ইফেক্ট আছে, তবে এখন সাইড ইফেক্ট প্রশমনের জন্য ভালো ভালো ওষুধ বের হয়ে গেছে, যেগুলোর জন্য আমরা যদি কেমোথেরাপির জন্য ওই ওষুধগুলো দিই, তাহলে সাইড ইফেক্টগুলো সাধারণ না। একটু একটু সাইড ইফেক্ট হয়, কারো কারো বমি ভাব লাগে, ক্ষুধা মন্দা থাকে, এগুলো সাধারণত অল্প 2-1 দিন থাকে, তারপর কমে যায়। তো মেন সাইড ইফেক্ট যেটা আমরা অনেকে সবাই ওরিড থাকে, যে মাথায় চুল পড়ে যাওয়া। হ্যাঁ, এটার সম্বন্ধে আমরা বলি আসলে চুল পড়ে যাওয়াটা একটা সাময়িক ব্যাপার। 1 মাস বা 2 মাস পরে কিন্তু চুল চিকিৎসা পরে স্বাভাবিক হয়ে যাবে। যে পরিমাণ চুল ছিল আগে চিকিৎসার আগে, ঠিক সেই পরিমাণ চুল উঠবে। চিকিৎসা না করলে তো আসলে থাকা যাবে না, একসময় আসবে চিকিৎসা না করে আমরা আপনি কেউ পারবো না। সেক্ষেত্রে এটা আসলে চিকিৎসার প্রয়োজনীয়তাটা এত বেশি যে চুল পড়ে যাওয়া এটা তখন আসলে অনেক নগণ্য একটা বিষয় হয়ে দাঁড়ায়। এই জন্য ওই চুল পড়ার চিন্তা না করে আসলে চিকিৎসা নেওয়া উচিত, এবং সবাইকে এগিয়ে আসা উচিত। এইভাবে ভয় পেয়ে কতক্ষণ লুকানো যাবে। আর খাবারের প্রসঙ্গে যদি একটু আসি, যে কোন ধরনের খাবার ক্যান্সার প্রতিরোধ করার জন্য দরকার, খুব সংক্ষেপে, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। ক্যান্সার প্রতিরোধক খাওয়ার জন্য আছে টাটকা ফলমূল, শাকসবজি, এখন পাওয়া যায় দেশে টমেটো প্রচুর পরিমাণে খাওয়া যায়, এবং টক জাতীয় খাবার, এগুলো হচ্ছে ক্যান্সার প্রতিরোধক হিসেবে করে। বিশেষ করে আঁশ জাতীয় খাবারগুলো আমাদের ক্যান্সার প্রতিরোধক হিসেবে সবার। আর ক্যান্সার তৈরি করে খাবার, সেগুলোর মধ্যে আছে মাছ, মাংস, বিশেষ করে লাল মিট, গরু, খাসির মাংসগুলো, এগুলো ক্যান্সার বেশি করে। তারপর এই যে ফরমালিনযুক্ত খাবার, এগুলো হচ্ছে ক্যান্সার তৈরিতে সাহায্য করে। আচ্ছা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহনা টেলিভিশন এবং দর্শক শ্রোতাদের পক্ষ থেকে। আপনার মাধ্যমে মোহনা টেলিভিশন এবং দর্শকদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, চলছে ঘড়ির কাঁটা, চলছি আমরাও। সময় বলছে বিদায় নিতে হবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, আর অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে রাত 2:25 মিনিটে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন কাটুক আনন্দে, এই প্রত্যাশায় শুভরাত্রি।